ওকে, আমরা শুরু করছি। হ্যাঁ, দেখো এই যে যেটা আমি শুরু করছি সেটা হলো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা, ঠিক আছে। এই যে আমরা কেমিক্যাল পোটেনশিয়ালটা দেখলাম। হ্যাঁ, এবার কেমিক্যাল পোটেনশিয়ালটা তো আমরা মেনলি যেখানে অ্যাপ্লাই করছি বা করব সেখানে আমাদের এই কেমিক্যাল পোটেনশিয়ালের জন্যই আমরা ইকুইলিব্রিয়ামটাকেই আমরা মেনলি ফোকাস করছি। তো ইকুইলিব্রিয়ামটাকে আমরা আগে করে নিই, আবার আমরা কেমিক্যাল পোটেনশিয়ালের একটা পার্ট যেখানে একদমই অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, সেইটা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, হ্যাঁ, হুকেলস রুল, এই পার্টটাকে একটা পার্ট আমি বাকি রাখলাম এখনো। ওই পার্টটা আমরা কেমিক্যাল পোটেনশিয়ালের জন্য আমরা ইউজ করব। আর এইখানে আমরা ইকুইলিব্রিয়ামটাকে শুরু করছি। ওকে, দেখো যে ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন আমরা কখন বলি এবং ইরিভার্সিবল রিঅ্যাকশন কাকে বলি। যে রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল থেকেই আমাদের ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা আসবে, কারণ ইরিভার্সিবল হলে কখনো ইকুইলিব্রিয়াম আসবে না, কিন্তু রিভার্সিবল রিঅ্যাকশন হলে তবে ইকুইলিব্রিয়াম আসতে পারে, ঠিক আছে। তো এখন দেখো আমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি এই রিঅ্যাকশন উইথ, দেখো, ক্যান বি ফরওয়ার্ডেড অর ক্যান বি ব্যাকওয়ার্ডেড। ওকে, অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশন হতে পারে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হতে পারে। এই যে সিগনেচারটা দিয়েছি আমরা, এই যে সিগনেচারটা দিয়েছি, এই সিগনেচারটাকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফরওয়ার্ড দিকে দেখতে পাচ্ছি, একটা ফরওয়ার্ড দেখতে পাচ্ছি, তাই তো। এটা ফরওয়ার্ড আর এটা হলো ব্যাকওয়ার্ড। তাহলে এই দুটো সিগনেচার আমরা দেখতে পাচ্ছি যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। যদি এ টু বি এগেন বি টু এ হয় তখন আমরা বলি এটাকে রিভার্সিবল রিঅ্যাকশন। ওকে, এ টু বি অ্যান্ড বি টু এ এটা যদি সাইমালটেনিয়াসলি হয় তাহলে আমরা বলি এটা রিভার্সিবল রিঅ্যাকশন। ওকে, এবার এই রিভার্সিবলটা কখন আমাদের ইকুইলিব্রিয়ামে কনভার্ট হবে সেগুলো আমরা দেখব। তাহলে এখানে কি লিখলাম আমরা, the reaction which can go in forward and backward direction simultaneously is called a reversible reaction। অর্থাৎ রিভার্সিবল রিঅ্যাকশনের একটা ডেফিনেশন আমরা বললাম। এবার দেখো যে এই রাইট ইন্ডিকেটস আমরা বলছি, রাইট ইন্ডিকেটস মানে এইটা অ্যান্ড ব্যাক ইন্ডিকেটস মানে এইটা। ওকে, অর্থাৎ বলছি the arrow pointing right indicates this is known as actually forward reaction, while the pointing left shows the reverse reaction, and chemical equilibrium may be defined। আমরা কখন এইটাকে বলবো যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যদি ইকুয়াল হয় তবেই আমরা সেটাকে বলবো রিভার্সিবল। তো বলবোই, সেই সঙ্গে আমরা ইকুইলিব্রিয়াম কথাটা ইউজ করব। অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম may be defined as the state of reversible reaction when the two opposing reaction occur at the same rate and the concentration of the reactants and products do not change with time। That's mean এ বি এর যে কনসেন্ট্রেশনের চেঞ্জ আমরা যদি বলি ডিএ বা ডেল্টা এ অ্যান্ড ডেল্টা বি, এই দুটো ইকুয়াল হবে। যদি ইকুয়াল হয়ে যায় তখন আমরা দেখবো যে কোনোটাই চেঞ্জ হচ্ছে না, যে এটা থেকে এইটুকু চেঞ্জ হচ্ছে, এটা থেকে এইটুকু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ যতটা এ তৈরি হচ্ছে ততটাই বি তৈরি হচ্ছে। তাহলে সেটা কি করে সম্ভব? অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন মাস্ট বি ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ফর ইকুইলিব্রিয়াম সিস্টেম। ওকে, যখন রিভার্সিবল রিঅ্যাকশন হবে তবেই তো হবে, ইরিভার্সিবল হলে কখনো ইকুইলিব্রিয়াম আসবে না। ওকে, অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টেট অফ a reversible reaction when the two opposing reaction occurs at the same rate and concentration of the reactant and product do not change with time। এই তো। তো আমরা কি কি ক্যারেক্টার দেখতে পাবো এই ইকুইলিব্রিয়ামে? ফার্স্ট, কনস্ট্যান্টেন্সি অফ কনসেন্ট্রেশন, অর্থাৎ কনসেন্ট্রেশনের আমরা কি দেখতে পাবো, সেটা কনস্ট্যান্ট থাকবে, মানে চেঞ্জ হবে না। হ্যাঁ, ভার্চুয়ালিও চেঞ্জ হবে কিন্তু আমরা দেখতে পাবো চেঞ্জ হচ্ছে না। ওকে, কারণ সবসময় একটা রিঅ্যাকশন চলতে থাকে, যদি সে ইকুইলিব্রিয়াম আসে তখন এ থেকে বি, বি থেকে এ, এইটা চেঞ্জ হতে থাকছে, কিন্তু রেট অফ চেঞ্জ অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ চেঞ্জ অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল হবে বলে আমরা মনে হবে যে কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ কনস্ট্যান্টেন্সি অফ দ্য কনসেন্ট্রেশনটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। ইকুইলিব্রিয়াম ক্যান বি ইনিশিয়েটেড ফ্রম আইদার সাইড। আইদার সাইড মানে যে কোনো সাইড থেকে, এ থেকে বিতে গেল, আবার বি থেকে এতে শুরু হয়ে গেল, অর্থাৎ যে কোনো সাইড থেকেই আমাদের ইকুইলিব্রিয়ামটা শুরু হতে পারে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম ক্যান বি ইনিশিয়েটেড ফ্রম আইদার সাইড। ইকুইলিব্রিয়াম ক্যান্ট বি অ্যাটেন্ড ইন ওপেন ভেসেল। ওপেন ভেসেল হলে কি হবে, ধরো এখানে তুমি একটা ওয়াটারকে
ওয়াটারকে বয়েল করছো, এ যদি চলেই যায় বাইরে, তাহলে এই ভেপারটা তো এটার মধ্যে ঢুকছে না, ভেপারটা বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি এটা ক্লোজ কন্টেনার হয়, তাহলে আমরা ক্লোজ কন্টেনারে কি দেখতে পাবো, যে এই পুরো ক্লোজ কন্টেনারে এখানে তুমি ওয়াটার মলিকুলগুলোকে হিট করছো, তাহলে হিট করলে এখানে ভেপার হবে, এই ভেপার আবার কি করতে পারে, আবার লিকুইডে কনভার্ট হতে পারে। ওকে, এইখানে গিয়ে দেখা গেল এখানে একটু কোল্ড হয়ে গেল, ওই ভেপারগুলো আবার লিকুইড ফর্মে ফিরে এলো, তাহলে আমরা কি দেখতে পাবো, যে এই ক্লোজ সিস্টেমে একটা ইকুইলিব্রিয়াম আসতে পারে, অর্থাৎ রিভার্স রিয়াকশনটা হতে পারে বা রিভার্স চেঞ্জটা হতে পারে। ওকে, তাহলে রিয়াকশন শুধু যে আমাদের ইকুইলিব্রিয়াম হয় তা তো নয়, একটা যে কোনো একটা চেঞ্জের ক্ষেত্রে, অর্থাৎ ফিজিক্যাল স্টেট এর যে চেঞ্জ, সেখানেও আমাদের ইকুইলিব্রিয়াম আসতে পারে, অর্থাৎ একটা লিকুইড একটা ভেপারের সঙ্গে ইকুইলিব্রিয়াম আসতে পারে, একটা সলিড একটা লিকুইডের সঙ্গে ইকুইলিব্রিয়াম আসতে পারে। ওকে, অর্থাৎ equilibrium can't be attained in an open vessel. A catalyst can't change the equilibrium point. এটা সবসময় মাথায় রাখতে হবে, আমাদের কোশ্চেন থাকে। হ্যাঁ, ক্যাটালিস্ট কিন্তু আমাদের ভালো চেঞ্জ করতে পারবে না, বাট ক্যাটালিস্ট কি করতে পারে, ক্যাটালিস্ট ক্যান চেঞ্জ দ্য রেট অফ রিয়াকশন, আর এটা কি করতে পারে, ফাস্টার করতে পারে আর স্লো করতে পারে। একটা ক্যাটালিস্ট একটা রিয়াকশনের রেটকে স্লো আর ফাস্ট করতে পারে, বা ইকুইলিব্রিয়ামটাকে সে তাড়াতাড়ি রিচ করে দিতে পারে বা স্লোলি রিচ করে দিতে পারে। অর্থাৎ ক্যাটালিস্টের অন্য কোনো ভূমিকা নেই, যে ও ইকুইলিব্রিয়ামটাকে চেঞ্জ করতে পারে না, কিন্তু ও ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে টাইমটাকে চেঞ্জ করতে পারে, অর্থাৎ ক্যাটালিস্ট কান্ট চেঞ্জ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওকে, value of equilibrium constant does not depends upon the initial concentration of the reactant. এবার আমরা আসবো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি, ঠিক আছে, সেটা আমি একটু পরেই বলছি, ঠিক আছে। অর্থাৎ আগে জেনে রাখলে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডাজ নট ডিপেন্ডস আপন দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস, অ্যান্ড ইকুইলিব্রিয়ামে কি হবে, অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা জি অর্থাৎ ডেল্টা জি অর্থাৎ গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, সেটা মাস্ট বি ইকুয়াল টু 0। ওকে, অ্যান্ড কেমিক্যাল পোটেনশিয়াল অবশ্যই আমাদের সেখানে ডেল্টা কেমিক্যাল পোটেনশিয়াল মাস্ট বি 0। ওকে, এবার আমাদের আসবে কি, ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন আমরা কি দেখব, যে এই যে কনসেন্ট্রেশন আমরা যেটাকে বলি, সেটা অ্যাকচুয়ালি তার মধ্যে মাস ঢুকে আছে, মোল পার লিটার, সেই মোলের মধ্যে কি আছে, গ্রাম পার মলিকুলার ওয়েট, অর্থাৎ একটা মাস, অ্যান্ড কনসেন্ট্রেশনটাকে বলছি আমরা অ্যাক্টিভ মাস। Okay, the law of mass action states the rate of chemical reaction is proportional to the active mass of the reactants. অর্থাৎ আমরা এখন কি দেখব, রেট। হোয়াট ইজ রেট, রেটটা কি, রেট, এই রেট জিনিসটা কি, রেট জিনিসটা হলো তোমার যে কি, যে কোনো কিছু চেঞ্জ উইথ টাইম, আমরা এর আগে বলেছি রেট। হোয়াট ইজ রেট, rate is the change of something with time is known as rate. Position change jodi boli with time, that is velocity. So velocity is that rate of change of position. Okay, অর্থাৎ টাইমের রেসপেক্টে পজিশনের চেঞ্জ। আবার যদি আমরা ভেলোসিটি চেঞ্জ বলি অর্থাৎ dv dt বলি, তখন বলি আমরা অ্যাসিলারেশন। এই তো এবারে আমরা সেই রেটটাকে আমরা এইখানে ইউজ করছি, এইখানে আমরা তার পজিশনের চেঞ্জটা দেখছি না, আমরা দেখবো এখানে কেমিক্যাল রিঅ্যাকশনে কনসেন্ট্রেশনের চেঞ্জ। ওকে, বা কোনো একটা ফিজিক্যাল স্টেটের চেঞ্জে আমরা কনসেন্ট্রেশনের চেঞ্জ দেখবো, অর্থাৎ অ্যাক্টিভ মাসের চেঞ্জ দেখবো। ওকে, অর্থাৎ সেই অ্যাক্টিভ মাসের চেঞ্জ, অর্থাৎ কি দেখবো তাহলে, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অর্থাৎ ডিসি, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ ডিসি, এটার নিচে আমরা কি লিখতে পারি, ডিটি, অর্থাৎ টাইমের রেসপেক্টে কনসেন্ট্রেশনের চেঞ্জ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি রেট। এটাই আমাদের বলছি আমরা রেট। এই তো, দিস ইজ রেট। ক্লিয়ার? অর্থাৎ এই চেঞ্জটাকে আমরা দেখবো। এবার এই যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটাকে বলছি আমরা অ্যাক্টিভ মাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস অর প্রোডাক্টস, যাই হোক না কেন সেটাকে বলছি আমরা অ্যাক্টিভ মাস। এবার আমরা রেটটা কার উপর ডিপেন্ড করছে, অ্যাক্টিভ মাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস এর উপর ডিপেন্ড করবে। কিরকম, যে আমরা দেখো বাই দ্য টার্ম অ্যাক্টিভ মাস ইজ মিন বাই মোলার কনসেন্ট্রেশন, দ্যাটস মিন মোল পার লিটার। ওকে, নাম্বার অফ মোলস পার লিটার। It is expressed by the enclosing of the formula of the substance in square brackets. আমরা এই কনসেন্ট্রেশনটাকে যখনই লিখবো আমরা সবসময় একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখি, এটা তোমরা শিখেছো, হ্যাঁ, কারণ তোমাদের এগুলো ছিল একবার। Thus a gas mixture containing, দেখো আমরা যদি বলি একটা গ্যাস মিক্সারের ক্ষেত্রে আমরা, কিন্তু গ্যাস মিক্সারের ক্ষেত্রে কি হবে, গ্যাসিয়াস সিস্টেম যদি হয় তখন
ওটা তো কনসেন্ট্রেশন আমরা বলি না, আমরা বলি প্রেশার। ঠিক আছে, অর্থাৎ নাম্বার অফ মোল যদি বেশি হয় গ্যাসের ক্ষেত্রে তারা প্রেশার অ্যাপ্লাই করে, অর্থাৎ তখন আমরা যদি মিক্সচার অফ গ্যাস হয় তখন আমরা পার্শিয়াল প্রেশার দেখব। ওকে, আদারওয়াইজ নর্মাল যদি শুধু গ্যাস হয় তাহলে তাদের কনসেন্ট্রেশনের জায়গায় আমরা প্রেশারটাকে ইউজ করব, আমরা কনসেন্ট্রেশনটাকে ইউজ করব না। ওকে, তখন আমরা প্রেশার একদম ডাইরেক্টলি পি ইউজ করব। এন্ড যখনই এটা মিক্সচার অফ গ্যাসিয়াস প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্ট যাই হোক না কেন তখন আমরা পার্শিয়াল প্রেশার ইউজ করব, পিআই, অর্থাৎ আইভ কম্পোনেন্টের পার্শিয়াল প্রেশার ইউজ করব। ওকে, অর্থাৎ কনসেন্ট্রেশনের জায়গায় আমরা পার্শিয়াল প্রেশার ইউজ করব যদি মিক্সচার অফ প্রোডাক্টস বা রিঅ্যাক্ট্যান্টস থাকে। আর যদি একটাই প্রোডাক্ট বা রিঅ্যাক্ট্যান্ট থাকে, যদি সেটা গ্যাসিয়াস হয়, তাহলে আমরা সেখানে কি দেখব, শুধুই প্রেশার দিয়ে, টোটাল প্রেশার দিয়ে ডিফাইন করব। ওকে, অ্যাক্টিভ মাসটাকে, অর্থাৎ আমরা অ্যাক্টিভ মাসের বদলে তখন আমরা প্রেশারটাই ওয়ার্ক করবে। ওকে, আর যখন কনসেন্ট্রেশন তখন অ্যাক্টিভ মাস বা কনসেন্ট্রেশনটাকে, ইফেক্টিভ কনসেন্ট্রেশন ওটাই কাজ করবে অ্যাকচুয়ালি। তো কি এক্সপ্লেনেশন অফ দ্য ল অফ মাস অ্যাকশন বেসড অন দ্য মলিকুলার কলিশন থিওরি। আমরা কোন একটা রিঅ্যাকশন যখন হয়, অর্থাৎ আমরা যখন দেখি যে একটা রিঅ্যাকশন যখন হয় তখন আমরা কি হয়, কার উপর ডিপেন্ড করবে, কেমিক্যাল কাইনেটিক্সে তোমরা শিখেছো যে কার উপর নাম্বার অফ মোলস অ্যান্ড তার কলিশনস। ওকে, অর্থাৎ আমরা বলি ইফেক্টিভ কলিশন অফ মলিকুলস। ওকে, অর্থাৎ কতগুলো মলিকুল একই সঙ্গে অর্থাৎ সাইমালটেনিয়াসলি কোলাইড করবে তার উপর ডিপেন্ড করবে রেট অফ রিঅ্যাকশন অবশ্যই। ওকে, তো আমরা দেখো এখানে আমরা জিনিসটা নিচ্ছি, এখানে ধরো 1:1, এই যে একটা মলিকুল আরেকটা মলিকুলের সঙ্গে কোলাইড করলো, হতে পারে একটা মলিকুল দুটো মলিকুলের সঙ্গে কোলাইড করতে পারে, একটা মলিকুল তিনটা মলিকুলের সঙ্গে কোলাইড করতে পারে, একটা মলিকুল তিনটে মলিকুলের সঙ্গে দেখো কোলাইড করতে পারে এইভাবে, আবার এইভাবেও কোলাইড করতে পারে। এই যে জিনিসটা দেখাচ্ছি, ওকে, এই জিনিসটা এইভাবে তারা একসঙ্গে তিনটে মলিকুল একসঙ্গে কোলাইড করতে পারে, তিন দিক থেকে এসে একসঙ্গে কোলাইড করলো। আর এ ইন্ডিভিজুয়ালি একবার একে কোলাইড করলো, একে কোলাইড করলো, একে কোলাইড করলো। ওকে, তো সেটা হতে পারে, কিন্তু এই কলিশনটা রেয়ার হয়। আমরা যেমন বলতে পারি এই যে রেড কালি যেটা দিয়েছি, এটা একটা ফুটবল হলো, এদিক থেকে হ্যাঁ আমাদের এলো সৃজিদা এলো, এদিক থেকে সৌরদীপ এলো, এদিক থেকে দীপ্তরূপ এলো, হ্যাঁ এই যে ব্যাপারটা এইদিক থেকে এদিকে তিনজন দিকে এলো, এবার এখানে ফুটবলকে লাথি মারলো। এবার এইটা রেয়ার হয়, তাই না? 1:1, এ একটা লাথি মারলো, এ একটা লাথি মারলো, ঠিক আছে, হ্যাঁ একটা ফুটবলকে নিয়ে এ খেলছে 1:1, সেটা খুব ভালোই হয়। হ্যাঁ 1:2 একটু কম হয়, কিন্তু মাঠে দেখা যায়। কিন্তু দেখো এই যে 3:3, মানে একই সঙ্গে একটা ফুটবলকে তিনজন এসে লাথি মারবে, এইটা রেয়ার হয়। অর্থাৎ মলিকুলারিটি অফ দ্য রিঅ্যাকশন ইজ রেয়ার বিকজ এই কলিশনটা, ইফেক্টিভ কলিশনটা খুব কম হয়, যে একটা মলিকুলকে, মানে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটে মলিকুলের ব্যাপার, ঠিক আছে, এখানে দুটো মলিকুলের ব্যাপার, এখানে তিনটা মলিকুলের ব্যাপার, অর্থাৎ এই হায়ার molecularity is rare because they are not or they are unable to collide simultaneously. Okay, but the number of molecules participate in a collision simultaneously is known as number of moles, or আমরা বলি molecularity of the reaction. Okay, অর্থাৎ সেই আবার কলিশনটা ইফেক্টিভ হতে হবে। এবার ইফেক্টিভ ব্যাপারটা কি, যে কলিশন হলে তোমার কি হবে, ও অ্যাক্টিভেশন এনার্জিটা পাবে, তাকে বলছি আমরা ইফেক্টিভ কলিশন। ওকে, তো পসিবল কলিশন বিটুইন মলিকুলস অফ রিঅ্যাক্ট্যান্টস এ অ্যান্ড বি। এবারে তাহলে আমরা কি রেটটা কার উপর ডিপেন্ড করবে, আমরা বললাম রেট অফ রিঅ্যাকশন অলওয়েজ ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস। রেট অফ রিঅ্যাকশন অলওয়েজ ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। ইফ এ প্লাস বি, এটা থেকে আমাদের যদি সি একটা প্রোডাক্ট হয়, তাহলে আমরা কি দেখতে পাবো, রেট proportional to concentration of A into concentration of B. Okay, clear? এবার যদি A plus B plus C equal to product দেয়, তখন আমাদের রেট কি হবে, রেট equal to এটা, proportional to A into B into C, এই তো। এবার যদি এরকম হয় যে কোএফিসিয়েন্ট কিছু থাকে, কি বললাম,
এই যে এ বি সি এই যে আমরা নিয়েছি এ বি সি এ প্লাস বি প্লাস সি, এবার এদের যদি এ বি সি এগুলো কোফিসিয়েন্ট থাকে তখন আমরা দেখবো যে এটার পাওয়ারে চলে যায়, কারণ এ এখানে এ টু এ মানে কি এ প্লাস এ, তাই তো, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে রেট প্রপোর্শনাল টু এ ইন্টু এ, তাই তো, ইন্টু বি ইন্টু সি, যদি এখানে এ দুটো এ হয় তো সেই জন্য এখানে এই এ ইন্টু এ তার মানে এ স্কয়ার, যদি এ ইন্টু এ হয় মানে 3a হয় তাহলে এ কিউব, সেই জন্য আমরা কি লিখবো যে এটার পাওয়ারে নিয়ে যাব একটা কনসেন্ট্রেশন টার্মে নিয়ে যাব। এবার দেখো অর্থাৎ রেট অফ রিঅ্যাকশন is directly proportional to the concentration of the reactant, okay, and এই concentration of the reactant যখন আমরা থার্ড ব্র্যাকেটে নিচ্ছি তারপরে যদি এই প্রপোর্শনালিটি সাইনটা তুলে দিই তাহলে আমরা কি আসে রেট কনস্ট্যান্ট, এই তো k is known as rate constant, এটা তোমরা জানো। From the above consideration it stands provide that the rate of the reaction is proportional to the molar concentration of the reactants, এটা বললাম। The definition of the equilibrium constant সেটা কি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা বলবো সেটা দেখো এ থেকে যদি আমরা বি হয় অ্যান্ড এইখানে যদি আমার ফরওয়ার্ড রিঅ্যাকশন হয়, এটা যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়, এইটাকে যদি আমরা k1 বলি আর এটাকে যদি k-1 বলি মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটের কনস্ট্যান্ট, ওকে, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটে তাহলে রেট ফরওয়ার্ড ইকুয়াল টু k1 depends on a, okay, আবার রেট ব্যাকওয়ার্ড ইকুয়াল টু k-1, কিন্তু এটা ডিপেন্ড করছে কার উপরে, বি এর উপরে, ওকে। এবার এই দুটো রেট যদি ইকুয়াল হয় তবেই তো ইকুইলিব্রিয়াম আসবে, অর্থাৎ রেট এফ ইকুয়াল টু রেট বি, এই যে রেট বি এই দুটো যদি ইকুয়াল হয় তবেই আমাদের ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অ্যান্ড ব্যাকওয়ার্ড রেট ইকুয়াল হলেই আমরা ইকুইলিব্রিয়াম বলবো। দ্যাটস মিন আমরা বলতে পারি k1a ইকুয়াল টু k-1 বি, অর্থাৎ আমরা কি বলতে পারি তখন, দেখো k1 বাই k-1 ইকুয়াল টু বি বাই এ, বি হলো আমাদের প্রোডাক্ট ছিল, এ হলো রিঅ্যাক্ট্যান্ট ছিল, ওকে, তখন আমরা এইটাকেই বলি কে, ওকে, অ্যান্ড এটাকে আমরা এটা যেহেতু কনসেন্ট্রেশন টার্মে নিয়েছি, এই যে এ অ্যান্ড বিটাকে কনসেন্ট্রেশন টার্মে নিয়েছি তাই এটা কেসি বলবো, ওকে। অর্থাৎ রেট কনস্ট্যান্ট আমরা কাকে বললাম, যে দুটো রেশিও অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এর মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই প্রোডাক্টের কনসেন্ট্রেশন মাল্টিপ্লিকেশন, এইটা, আর আমরা বলতে পারি দ্য ইকুইলিব্রিয়াম concentration of the reactants, actually তাহলে কি হলো রেট কনস্ট্যান্ট কি, the product of the equilibrium concentration of the products divided by equilibrium concentration of the reactant মানে A আর উপরেটা হলো B, তাই তো। এবার B এর সাইডে B প্লাস C থাকতেই পারে, অর্থাৎ তখন আমরা B ইনটু A B ইনটু C হবে, ক্লিয়ার, অর্থাৎ সেটা আমরা নিচ্ছি একটু পরে। তারপরে কি লিখলাম, হাউ টু রাইট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন, যেটা আমরা অলরেডি এখানে আমরা ডিসকাস করছি। রাইট দ্য ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, ফার্স্টে আমাদের যে কোনো একটা রিঅ্যাকশন যদি দেবে তাহলে তাকে আমাকে আগে ব্যালেন্স করতে হবে ঠিক করে, ওকে। রাইট দ্য ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন বাই কনভেনশন, এই কনভেনশনটা কি, দ্য সাবস্টেন্স অন দ্য লেফট অফ ইকুয়েশন আর কল্ড রিঅ্যাক্ট্যান্টস, অর্থাৎ এই লেফটেরটা রিঅ্যাক্ট্যান্ট বলি আর এটা প্রোডাক্ট বলি, এই তো, রাইটটাকে আমরা প্রোডাক্ট বলি, এটা কনভেনশন আমাদের ধরে নিতে হবে। Write the product of concentration of the products and raise the concentration of the each substance to the power of the numerical quotient in the balanced equation, ধরলাম এইখানে আমাদের 2a এইখানে আমাদের 2b, ঠিক আছে, এই যে এটা কি অ্যাকচুয়ালি কোফিসিয়েন্ট, এই তো। তাহলে আমাদের কি বলেছে, রাইট প্রোডাক্ট কনসেন্ট্রেশন মানে হলো a of the product concentration of সরি এখানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন হলো বি, ঠিক আছে, প্রোডাক্ট কনসেন্ট্রেশন অফ ইচ সাবস্টেন্স, হ্যাঁ। এবার তার মানে কি, যদি এখানে 2 থাকে তাহলে আমরা এই 2টাকে মাথায় বসালাম। এবার এই 2টা কখন আসবে, 2 অ্যান্ড রিঅ্যাকশন, দেখো রিঅ্যাকশনের কোশিয়েন্ট আর আমরা এখানে দেখব যে কোএফিসিয়েন্ট,
অ্যান্ড অর্ডার অ্যান্ড মলিকুলারিটি এই সব জিনিস তো সেম নয়, কিন্তু আমরা যখন এই যে পাওয়ারে তুলছি এগুলো হলো মলিকুলারিটি, অর্থাৎ কতগুলো মলিকুল পার্টিসিপেট করছে আমরা শুধু সেটা দেখছি। ওকে, অর্থাৎ ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে, তারপর প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশনের মাথা অর্থাৎ রেজ দ্য কনসেন্ট্রেশন টার্ম মানে নাম্বার অফ মলিকুলস পার্টিসিপেট ইন দ্য রিঅ্যাকশন। ওকে, write the product of the concentration of the reactant and raise the concentration of the each substance to the power of the numerical quotient. Numerical মানে যে 1 2 3 যেগুলো কোএফিসিয়েন্ট আর কি, ঠিক আছে। এবার আমরা তাহলে ইকুয়েশনটা দেখি। দেখ ইকুয়েশনটা হলো যদি কেসি লিখতে চাই, যদি আমরা কেসিটাকে লিখতে চাই, the product of concentration of products from step 2 হ্যাঁ and product of concentration of the reactants from step 3. ওকে, এবার দেখো স্টেপ 2 স্টেপ 3 মানে ব্যাপারটা কি, মানে এই হলো আমার স্টেপ 1 যদি বলি হ্যাঁ, বা স্টেপ 2, আমরা স্টেপ বাই স্টেপ আমাদের রিঅ্যাকশন হতেই পারে, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ। আমরা এখানে যদি স্টেপ 2 1 না লিখি তাতে কিছু প্রবলেম নেই, আমরা শুধু বলতে পারি যে ফরওয়ার্ড রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, তাহলে প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্টস, ঠিক আছে, অ্যান্ড products of the concentration of the reactants। আমরা এই দুটো রেশিও নিলেই আমরা কি লিখবো, অর্থাৎ এখানে যদি আমাদের বি হয় এখানে যদি এ হয় তাহলে আমরা শুধু বি বাই এ এর কনসেন্ট্রেশনের রেশিওটা লিখলে আমরা কি পেয়ে যাব, কেসি পেয়ে যাব। এবং এই এ বি সি ডি ই এফ জি এরকম যদি প্রোডাক্ট নাম্বার অফ প্রোডাক্ট ইনক্রিজ করে নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট ইনক্রিজ করে তাহলে আমরা সেগুলো মাল্টিপ্লাই করব। এবারে যদি আমাদের কনসেন্ট্রেশন না থাকে, যদি গ্যাসিয়াস প্রোডাক্ট হয় তাহলে আমাদের কি আসবে, পার্শিয়াল প্রেসার আসবে। ওকে, তখন আমরা কি বলবো যে পার্শিয়াল প্রেসার দিয়ে লিখবো, তখন ওই একই ব্যাপার যে এ অ্যান্ড বি যদি আমাদের এটা যদি গ্যাসিয়াস হয় এটাও যদি গ্যাসিয়াস হয় তাহলে আমরা কি লিখবো, কেপি ইকুয়াল টু প্রেসার অফ বি ডিভাইডেড বাই প্রেসার অফ এ, এভাবে লিখবো। ওকে, প্রেসার অফ বি ডিভাইডেড বাই প্রেসার অফ এ, ঠিক এইভাবেই লিখবো, অর্থাৎ প্রেসার দিয়ে আমরা লিখবো। তাহলে কি এবার পার্শিয়াল প্রেসারের যে ইকুয়েশনটা কোথা থেকে আসবে, সেই আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আসবে আমরা, কারণ এখানে সমস্তটাই আইডিয়াল ধরে নিচ্ছি এখনো, ঠিক আছে। আর যখন আমরা রিয়েল গ্যাস নিয়ে নেবো তখন আমরা ইকুয়েশনটাকে পাল্টে নেবো, ভ্যান ডের ওয়ালস গ্যাস ইকুয়েশন নিয়ে নেবো। তাহলে এটা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, পিটা স্মল নিয়েছি কারণ পার্শিয়াল আমি ধরে নিচ্ছি অ্যাকচুয়ালি। তাহলে পি ইকুয়াল টু কি, এন বাই ভি আর টি, এই যে মোল পার লিটার, এটা কনসেন্ট্রেশন, অর্থাৎ পি ইকুয়াল টু আমাদের কি আসবে, কনসেন্ট্রেশন। তাহলে এই কনসেন্ট্রেশন ইনটু আর টি। এবার তুমি দেখো কনসেন্ট্রেশন, এবার যদি কার কনসেন্ট্রেশন বলি, যদি এটা আমাদের পার্শিয়াল হয় তাহলে এটা যদি এই প্রেসারটা যদি এর হয় তাহলে কনসেন্ট্রেশনটা এর হবে, যদি প্রেসারটা বি এর হয় তাহলে কনসেন্ট্রেশনটা বি এর হবে, ঠিক আছে, এভাবে আমরা নেব। ক্লিয়ার? অর্থাৎ the quantity n by v is the number of moles of gas per unit volume and it's simply the molar concentration, তাই তো, এটা মোল পার লিটার মানে n by v মানে মোল পার লিটার, দ্যাট ইজ মোলার কনসেন্ট্রেশন ইনটু আরটি। এবারে তার মানে প্রেসারের সঙ্গে আমরা মোলার কনসেন্ট্রেশন একটা রিলেশন পেয়ে গেলাম, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তার মানে পার্শিয়াল প্রেসার মাস্ট বি ইকুয়াল টু মোলার কনসেন্ট্রেশন ইনটু আরটি। ক্লিয়ার? The partial pressure of gas in equilibrium mixture is the directly proportional to the molar concentration at the temperature. তার মানে আমরা দেখতে পেলাম টেম্পারেচার যদি ফিক্স থাকে তাহলে মোলার প্রেসার ইনক্রিজ করবে যদি মোলার কনসেন্ট্রেশন ইনক্রিজ করে। ক্লিয়ার? আর অ্যাকচুয়ালি আমরা কনসেন্ট্রেশনটাকে ইউজ করি ফর লিকুইড সিস্টেম অ্যান্ড ফর গ্যাসিয়াস সিস্টেম ওই আমরা পার্শিয়াল প্রেসার, যদি মিক্সার থাকে তাহলে পার্শিয়াল প্রেসার, আর যদি মিক্সার না থাকে একটাই গ্যাস থাকে তাহলে আমরা টোটাল প্রেসার ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, নাও আমরা যদি এই রকম করে নেই ইকুয়েশনটাকে, যদি এইভাবে লিখি এল ক্যাপিটাল এল জি, এম ক্যাপিটাল এম জি, ওয়াই ক্যাপিটাল ওয়াই জি, জেড ক্যাপিটাল জেড জি, এই তো এগুলো কি, জি মানে হলো গ্যাসিয়াস and L capital L is the reactant, capital M also reactant,
Y, capital Y is a product, capital Z is also a product. এবারে y গুলো x স্মল যেগুলো আছে সেগুলো কি l m y z এগুলো হলো কোএফিসিয়েন্ট, মানে এখানে কতগুলো l ক্যাপিটাল L রিঅ্যাক্ট করছে স্মল l, নাম্বার অফ স্মল l molecules of capital L reacts with number of small m with reactant capital M, okay, and simultaneous reaction and products, okay. তাহলে এখানে কি দেখবো আমরা, যখনই এটা কেপি দেখব, কেপি আমরা দেখতেই পাচ্ছি যে তাহলে কেপিটা কি করব, কেপিটা আমরা অলরেডি বলেছি যে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার, এই যে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার, এখানে কতগুলো প্রোডাক্ট আছে তার কোএফিসিয়েন্ট কত জেড, তাই এটাকে রেজ করলাম, অর্থাৎ তার প্রেসারের টার্মসে নিলাম, ওকে। এগুলোকে আমরা বলি কনসেন্ট্রেশন টার্ম, প্রেসার টার্মস, ঠিক আছে। এখানে প্রেসার টার্মস, এটা যদি কনসেন্ট্রেশন হতো তাহলে এটাকে বলতাম জেডটাকে বলতাম কনসেন্ট্রেশন টার্মস, ওকে। অর্থাৎ এগুলো আমরা পার্শিয়াল প্রেসার টার্মে নিয়েছি, তাই এটা হলো কেপি, অর্থাৎ প্রোডাক্টের পার্শিয়াল প্রেসারের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের পার্শিয়াল প্রেসারের multiplication, okay. So Kp is the equilibrium constant, the subscript P referring to the partial pressure, এই যে সাবস্ক্রিপ্ট আমরা লিখছি যেটা, সেটা অ্যাকচুয়ালি রেফার করছি y এর পার্শিয়াল প্রেসার, এটা z এর পার্শিয়াল প্রেসার, এই যে z এর পার্শিয়াল প্রেসার, m এর পার্শিয়াল প্রেসার, এরকম ভাবে, ওকে। পার্শিয়াল প্রেসার আর এক্সপ্রেস ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমরা এক্সপ্রেস করতেই পারি এটাকে, ইউনিটটা হলো atm, ওকে। How Kc and Kp are related? Kp Kc রিলেশন তোমরা একবার পড়ে এসছো, কিন্তু এখানে আমরা লাগবে কারণ এইগুলোকে আমরা ইউজ করব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। অর্থাৎ ইনিশিয়ালি আমি তাড়াতাড়ি এই কারণে বলছি এগুলো একবার তোমাদের জানা, হ্যাঁ। Kp equal to Kc RT to the power delta n, এইটা তোমরা মুখস্থ করেই এসেছিলে, ঠিক আছে। এবার এটা আমরা আরেকবার ডেরিভেশন করে নিচ্ছি, তাতে এটার অ্যাপ্লিকেশন করতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। কারণ এটা ডেল্টা জি and mu এর সঙ্গে আমরা রিলেট করব এগুলো সব। তাহলে কি এই যে রিঅ্যাকশনটা হলো, তাহলে আমরা এটার কেপি আমরা লিখতেই পারি যে এটার প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের পার্শিয়াল প্রেসার, ঠিক আছে। এগুলো গেল। অ্যাজিউমিং দ্যাট all these gases constituting the equilibrium mixture of the ideal gas equation, the partial pressure of gas আমরা অলরেডি জানি P equal to N by V RT, মোল পার লিটার, অর্থাৎ মোলার কনসেন্ট্রেশন ইনটু RT। যদি আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, এই টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা P ডাইরেক্টলি প্রপোর্শনাল টু N by V, মানে কনসেন্ট্রেশন অফ দা অর মোলার কনসেন্ট্রেশন অফ দা ith কম্পোনেন্ট, ওকে। এবারে দেখো এইভাবে আমরা যদি পার্শিয়াল প্রেসারটাকে ক্যালকুলেট করি, যদি আমরা বলি যে L এর পার্শিয়াল প্রেসার কত, তাহলে PL ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ দা L ইন্টু RT হবে, কারণ আমরা তো অলরেডি বলেছি P ইকুয়াল টু CRT। তাহলে এটা যদি A বলি তাহলে এটা A বলবো, তাহলে এটা যদি L বলি তাহলে এটা L বলবো কনসেন্ট্রেশনটা। ঠিক একই রকম ভাবে PM ইকুয়াল টু M এর কনসেন্ট্রেশন ইন্টু RT, এভাবে লিখবো, ক্লিয়ার। এইভাবে আমরা লিখছি। তাহলে প্রত্যেকটা টার্মটাকে, এই যে পুরো টার্মটাকে পি এম, পি জেড, পি ওয়াই, পি এল, এগুলোকে রিপ্লেস করবে এইগুলো দিয়ে, এই যে এই পার্টটা দিয়ে। তাহলে এখানে আমরা রিপ্লেস করলাম, রিপ্লেস করে দেখো আমরা কি পেলাম, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, মানে ওয়াই আর টি হোল টু দি পাওয়ার ওয়াই ছিল, তাহলে এটাকে আমরা একটু সেপারেট করে নিয়েছি যে ওয়াই টু দি পাওয়ার ওয়াই, আর টি টু দি পাওয়ার ওয়াই, আবার জেড টু দি পাওয়ার ওয়াই, মানে জেড আর টি হোল টু দি পাওয়ার ওয়াই ছিল। তাহলে এটাকে সেপারেট করে কিভাবে লিখেছি, মানে এরকম ছিল, জেড আর টি টু দি পাওয়ার জেড ছিল, তো এটাকে সেপারেট করে আমরা জেড টু দি পাওয়ার জেড লিখেছি, আর টি টু দি পাওয়ার জেড লিখেছি, এই তো ক্লিয়ার। অর্থাৎ সেভাবে আমরা প্রত্যেকটাকে সেপারেট করে আমরা কি পেলাম, কেপি, কেপি ইকুয়াল টু এটা। এবার দেখে এইগুলো হলো কনসেন্ট্রেশন টার্ম, তাই না, এই যে এই পার্টগুলো কনসেন্ট্রেশন টার্ম। তাহলে এটা ওয়াই এর কনসেন্ট্রেশন, এটা জেড এর কনসেন্ট্রেশন, অর্থাৎ প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আছে,
আর এখানে RT টু দি পাওয়ার সামথিং আছে, এখানে RT টু দি পাওয়ার সামথিং আছে। তাহলে এই যে এই পার্টটুকু আমরা বলতে পারি এই কনসেন্ট্রেশন টার্ম যেটুকু আছে এটাকেই তো আমরা কেসি বলতে পারি, তাই না? অর্থাৎ সেই জন্য আমরা এটাকে কেসি বললাম। আর এইখানে আমরা কি করলাম, এই যে RT টু দি পাওয়ার জেড ইন্টু RT টু দি পাওয়ার ওয়াই, তাহলে RT টু দি পাওয়ার জেড প্লাস RT টু দি পাওয়ার, দেখো আমরা এইগুলো এই পাওয়ারগুলোকে করতে পারি, অ্যাড করতে পারি, RT টু দি পাওয়ার জেড প্লাস ওয়াই ডট 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 মাইনাস আমরা কি করতে পারি এই নিচের গুলোকে মাইনাস করতে পারি এল, হ্যাঁ, প্লাস এম প্লাস ডট 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 এরকম করতে পারি। আর এই টোটাল জিনিসটাকে আমরা বলি ডেল্টা এন, এই তো। অর্থাৎ এই পাওয়ারগুলো জেড প্লাস ওয়াই প্লাস যদি আরো কিছু থাকতো মাইনাস এল প্লাস এম যদি আরো কিছু থাকতো, থাকতেই পারে। অর্থাৎ এই যে টোটাল নাম্বার অফ প্রোডাক্ট মাইনাস টোটাল নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট, এটাকে বলছি আমরা ডেল্টা এন। তাহলে ডেল্টা এন এর সঙ্গে এন কে মিলিয়ে ফেললে হবে না। ডেল্টা এন হলো টোটাল নাম্বার অফ প্রোডাক্টস মাইনাস টোটাল নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্টস, ওকে? অর্থাৎ সেটাকে বলছি ডেল্টা এন। অ্যান্ড এই সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে পার্শিয়াল প্রেশার দিয়ে যতগুলো লিখেছি তখন এই ডেল্টা এনটাকে আমরা অবশ্যই শুধু গ্যাসিয়াসের জন্য ক্যালকুলেট করব। ধরো এটা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড হলো, তাহলে এখানে ডেল্টা এনটা কত হবে? এখানে ডেল্টা এনটা 1 হবে। শুধু কার্বন ডাই অক্সাইড যেহেতু একটাই হয়েছে গ্যাসিয়াস, তাই এই প্রোডাক্ট মাইনাস মানে 1 মাইনাস 0 হবে, ওকে? অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে আমরা এই এন এর মধ্যে ধরবো না, কেন? এটা গ্যাসিয়াস নয়। ক্লিয়ার? এবার ডেল্টা এন যদি 0 হয়ে যায় তার RT টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল, RT টু দি পাওয়ার 0 মানে হলো 1, তাহলে KP ইকুয়াল টু KC হবে। অর্থাৎ সেই ধরনের রিঅ্যাকশন আমরা দেখতেই পারি। ধরো H2 প্লাস Cl2, ঠিক আছে? তাহলে এখানে 2Cl HCl হলো, ঠিক আছে? তাহলে এটা যদি গ্যাসিয়াস সিস্টেমে হয় তাহলে আমরা কি দেখতে পারি, এখানে 2 মোল, এই যে 2 মোল প্রোডাক্ট মাইনাস 1 মাইনাস 1 মানে এটা 1 এটা 1 মোল, তাহলে এটা ইকুয়াল টু 0 হলো। তখন আমরা এটা বলতে পারি যে এর কেপি অ্যান্ড কেসি ইকুয়াল হয়েছে। অর্থাৎ নাম্বার অফ প্রোডাক্টস, নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস, নাম্বার অফ মাইনাস নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট যদি 0 হয় তখন কেপি ইকুয়াল টু কেসি হয়। অর্থাৎ সেটা অর্থাৎ RT টু দি পাওয়ার ডেল্টা এন, অর্থাৎ ডেল্টা এন এর ভ্যালু 0 হলেই কেপি ইকুয়াল টু কেসি হবে। আমাদের অপশন থাকে অনেক সময়, ঠিক আছে? ডিটারমাইন দ্য ভ্যালু অফ কেসি অফ এ রিঅ্যাকশন। রাইট দ্য, ফার্স্টে আমাদের ব্যালেন্স ইকুয়েশনটা করে ফেলতে হবে। এরকম এই যে ব্যালেন্স করে ফেলেছি, দেখো এটা কি লিখেছি, 2SO2 প্লাস O2 প্লাস 2SO3, ঠিক আছে? 2SO3 এটাকে লিখে ফেলেছি, ঠিক আছে? এই যে 2SO3, তাহলে এখানে টোটাল নাম্বার অফ প্রোডাক্টস কত? 2, আর টোটাল নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট কত? 3, কারণ এটা গ্যাসিয়াস এটাও গ্যাসিয়াস। তাহলে 2 মাইনাস 3 ইকুয়াল টু -1। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এর ডেল্টা এন ইকুয়াল টু -1। দেখো এটা একটা ইউনিভার্সিটি প্রবলেম বলছে অ্যাট ইকুইলিব্রিয়াম ফর দ্য রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটার জন্য দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস 727 ডিগ্রি সেন্টিগ্রেড আর ফাউন্ড টু বি এত মোল পার লিটার, মানে কনসেন্ট্রেশনটা দেওয়া আছে। অক্সিজেন এত মোল পার লিটার দেওয়া আছে, সালফার ট্রাইঅক্সাইড 0.33 মোল পার লিটার দেওয়া আছে। দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি অ্যাট ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। তাহলে স্বাভাবিক কারণে তুমি কি করবে, কেসি ইকুয়াল টু কি লিখবে, একদম ডাইরেক্ট SO2 মানে সরি SO3 হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই SO2 হোল টু দি পাওয়ার 2 O2 হোল টু দি পাওয়ার 1, এই তো? তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাব, কেসির ভ্যালুটা পেয়ে যাব ডাইরেক্টলি, কারণ আমাদের এই মোলার কনসেন্ট্রেশন গুলো দেওয়া আছে, তাই তো? অর্থাৎ এই মোলার কনসেন্ট্রেশন গুলো পরিষ্কার দেওয়া আছে, এগুলো শুধু বসিয়ে দিলেই হবে ওই টেম্পারেচার। এই যে বসিয়ে দিয়েছি, আমরা পেয়ে গেছি, ঠিক আছে? অর্থাৎ ইনিশিয়াল ম্যাথমেটিক্যাল প্রবলেম হলে এগুলো যে আমরা এটাকে ধরে নিতে হবে, মানে ধরতে হবে যে কি করে আমরা এই কোশ্চেনটাকে অ্যাপ্লাই করব। এরপরে আমরা বড় বড় ইকুয়েশনগুলো নেব, মোল পার লিটার, এই লিটারের জায়গায় আমরা যখন ভি ধরে নেব, ঠিক আছে? এই 1 লিটার ধরবো না, তখন একটু জটিল আসবে। তারপরে আমরা যখন
এই যে ইকুয়েশনটা সুন্দর করে লিখেছি, এটা 2 মোল, এটা 1 মোল। এবার যদি আমরা বলি এটা পার্সেন্ট ডিকম্পোজড হয়েছে, তাহলে কি হবে, তাই না? মানে তো এখানে তো আমি দেখতে পাচ্ছি কমপ্লিট রিঅ্যাকশন, ঠিক আছে, এটা ইকুইলিব্রিয়ামে চলে এসেছে। কিন্তু সেইগুলোকে আমরা যখন পার্সেন্ট ডিকম্পোজিশন বা ডিগ্রি অফ ডিকম্পোজিশনের মাধ্যমে আমরা নেব, তখন কিন্তু আমাদের আস্তে আস্তে জটিলতা বাড়বে। ওকে, তাহলে এটা আমরা লিখে ফেললাম ইকুয়েশনটা। এবারে ইউনিভার্সিটি, এগুলো একটু আগেকার ইউনিভার্সিটি কোশ্চেনগুলো, ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, রিসেন্ট কোশ্চেনগুলো আমরা এরপরে ডিসকাস করে নেব। এর নেক্সট ক্লাসে আমি ডিসকাস করবো, ঠিক আছে? আর আজকে এখানে আর 2 মিনিট আছে দেখাচ্ছে, এখানে শেষ করবো, কিন্তু এটা ভালো করে পড়বে, ঠিক আছে? এটা কিন্তু শুরু হলো, ইকুইলিব্রিয়ামটা শুরু হলো, এরপরে এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে প্রচুর জিনিস আছে যেগুলো আমাদের এইখানকার উপরে বেস করে আমরা ঝটাপট নিয়ে নেবো, এইগুলো তাড়াতাড়ি অ্যাপ্লাই করবো তখন, ঠিক আছে? তারপর আয়নিক ইকুইলিব্রিয়াম থাকবে। ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ফর দ্য রিঅ্যাকশন। এই যে রিঅ্যাকশনটা, তার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে বের করতে হবে। তাহলে ডাইরেক্টলি এখানে লিখতে পারি কে, মানে কে ইকুইলিব্রিয়াম, এইটার পার্শিয়াল প্রেসার ইনটু এটার পার্শিয়াল প্রেসার টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই এটার পার্শিয়াল প্রেসার টু দি পাওয়ার 2। এবার যদি আমরা এটা কনসেন্ট্রেশন টার্মে লিখি, তাহলে ক্লোরিনের কনসেন্ট্রেশন, তাই তো, ইনটু নাইট্রিক অক্সাইডের কনসেন্ট্রেশন হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই NaCl এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 2। ওকে, এভাবে লিখে ফেললাম আমরা। এবার আমরা জাস্ট, এবার যদি কনসেন্ট্রেশন টার্মে থাকে, এই কনসেন্ট্রেশন টার্মটাকে আমরা সহজেই করতে পারি। এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা কেসি পেয়ে যাবো, তাই তো? এবার ইনিশিয়াল অ্যামাউন্ট অফ এত, এটা দিয়েছিল 2 মোল দিয়েছিল, তাহলে আমাদের তো এখানে ইকুইলিব্রিয়াম এইটার কত মোল থাকবে সেটা জানতে হবে, তাই না? ইনিশিয়ালটা দিয়েছিল আমাদের 2 মোল, এটা 2 মোল ইনিশিয়াল দিয়েছে। এবার কিন্তু আমাদের বলেনি যে এটা কমপ্লিট রিঅ্যাকশন হয়েছে। ওকে, এবার আমাদের কিছুটা রিঅ্যাকশন হয়েছে, তাহলে 2 মোল থেকে এটা কত মোল তৈরি হয়েছে সেটা আমাকে ধরে নিতে হবে ফার্স্টে। আর NO আফটার ইকুইলিব্রিয়াম অ্যাসিড ওয়াজ এত, তার মানে এইটা এত মোল পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তার মানে এইটা কত মোল তাহলে থাকবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ফার্স্টে আমি ধরে নিচ্ছি যে প্রোডাক্ট, যেটা প্রোডাক্টে কিছু একটা তৈরি হয়েছে, কত মোল তৈরি হয়েছে, লেট আস অ্যাজিউম দ্যাট x মোলস অফ ইটস হ্যাভ রিঅ্যাক্টেড। তাহলে x মোল যদি রিঅ্যাক্ট করে যায়, তাহলে 2 - x থাকবে, পড়ে থাকবে। আমরা সেখানে নিয়েছি, দেখো 2 - x এইটুকু পড়ে থাকবে। ইকুইলিব্রিয়ামে কি আছে, এইটা টোটাল 2 মোল নিয়েছিলাম, তাহলে x মোল যদি অ্যাড করে যায়, তাহলে এটা পড়ে থাকবে কত, 2 - x। তাহলে এইটা x মোল রিঅ্যাক্ট করে গেছে, মানে এটা x তৈরি হয়েছে। এই দেখো, এটা যদি আমরা বলি 2 আর এখানে 2 আছে, রেশিওটা, মানে এখান থেকে যদি x কমে যায়, তাহলে এখানে x তৈরি হয়ে